আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, দিল্লিতে অবস্থানরত আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা সম্পর্কে কথা বলব। বিষয়টি আপনারা অনেকেই জানেন, অনেকে শুনেছেন, তবুও বলছি। সেটি হলো, ভারত সেই দীর্ঘদিন থেকে এটা প্রাণান্ত চেষ্টা করছে বিএনপির সঙ্গে একটি সমঝোতামূলক সম্পর্ক তৈরি করার জন্য। সেটি অনেক আগের থেকেই। আপনি ধরুন, বিএনপি যখন ক্ষমতায় ছিল, আ সেই দফাতে যখন টাটা আ বাংলাদেশে বিনিয়োগ করার জন্য সেই রতন টাটা চলে এসেছিলেন এবং বাংলাদেশ যখন ভারতে গ্যাস রপ্তানি করার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল, ঠিক সেই সময় থেকে ভারতের সঙ্গে বিএনপির একটা ভালো সম্পর্ক তৈরি হওয়ার একটা পথ তৈরি হয়েছিল। এবং এখন যারা অনেকে ভারত বিরোধী কথাবার্তা বলেন, ঠিক সেই সময়টাতে তারা ভারতের পক্ষে কথা বলতেন। আপনাদের মনে আছে, বিনিয়োগ বোর্ডের সভাপতি ছিলেন এবং সরকারের জ্বালানি উপদেষ্টা ছিলেন আমার দেশের মজলুম সম্পাদক জনাব মাহমুদুর রহমান। তো তিনি বিনিয়োগকে আকৃষ্ট করার জন্য বাংলাদেশে টাটার স্টিল ফ্যাক্টরি স্থাপিত হবে এবং ভারতে তেল গ্যাস রপ্তানি হবে বা গ্যাস রপ্তানি হবে, এরকম একটা প্রকল্প নিয়ে যখন আলাপ আলোচনা হচ্ছে, তখন আওয়ামী লীগ প্রবল বাধা দিচ্ছিল যে ভারতে এগুলো রপ্তানি করা যাবে না। এবং আওয়ামী লীগের অনেকগুলো সফট পাওয়ার ছিল এবং এখনও আছে, যারা উপরে উপরে খুব সাধু, তৃতীয় পক্ষ, চতুর্থ পক্ষ, বুদ্ধিজীবী, কলামিস্ট, সাংবাদিক, এনজিও ব্যক্তিত্ব, নানা রকম নাম ধরে দীর্ঘদিন ধরে তারা আওয়ামী লীগের সফট পাওয়ার রূপে কাজ করে। আবার কিছু ইন্টারন্যাশনাল সংগঠনও রয়েছে, যারা কখনো কখনো আমেরিকার পক্ষে, কখনো কখনো ভারতের পক্ষে, আবার কখনো কখনো যে তারা কাদের পক্ষে সেটাও বোঝা যায় না, এলোমেলো আচরণ করে। তো সেই সময়টিতে বাংলাদেশের আলোচিত একটি এনজিও বা গবেষণা প্রতিষ্ঠান সিপিডি, সেন্টার ফর পলিসি ডায়ালগ, এবং এখানে একজন অর্থনীতিবিদ আছেন দেবপ্রিয় ভট্টাচার্য, মিস্টার ভট্টাচার্য। তো তিনি ওই সময়টাতে এই গ্যাস রপ্তানি এর বিরুদ্ধে প্রবল জনমত গড়ে তোলেন এবং নানাভাবে তিনি সেই ভারত বিরোধী বক্তব্য দিতে থাকেন। তখন মাহমুদুর রহমান, জনাব মাহমুদুর রহমান, তিনি এই দেবপ্রিয় ভট্টাচার্যকে কুলাঙ্গার বলে অভিহিত করেছিলেন। শুধু তাই নয়, এই যে দেবপ্রিয় ভট্টাচার্যের এ সকল কথাবার্তার কারণে স্বয়ং তিনি আদালতে উপস্থিত হয়ে দেবপ্রিয় ভট্টাচার্যের বিরুদ্ধে মামলা করেছিলেন। তো বোঝার চেষ্টা করুন যে এখন যারা ভারতের বিরুদ্ধে কথাবার্তা বলছেন, তাদের একেবারে শিরোমণি, পীরে কুতুব বা পীরে কামেল বা হজরতুল আল্লাম যদি বলেন, তাহলে জনাব মাহমুদুর রহমান। কিন্তু এটা ক্ষমতার বাইরে, রাজনীতির বাইরে, এটা তার ব্যক্তিগত অবস্থান। কিন্তু যখনই তিনি সরকারে ছিলেন, তার মতো মানুষ সরকারের পক্ষে কাজ করতে গিয়ে, ভারতের এই বিনিয়োগ আকৃষ্ট করতে গিয়ে এই কথাগুলো তাকে বলতে হয়েছে, করতে হয়েছে। তাহলে বোঝার চেষ্টা করুন, তখন ভারতের সঙ্গে বিএনপির কেমন একটা সম্পর্ক ছিল। দ্বিতীয়ত, শেখ হাসিনা একাধিকবার বলেছেন যে ২০০১ সনে যখন বিএনপি ক্ষমতায় এলো, তিনি বলেছেন যে এই ক্ষমতা আমিও আসতে পারতাম। আমাকে প্রস্তাব দেওয়া হয়েছিল তেল গ্যাসের দেওয়ার জন্য, কিন্তু আমি রাজি হইনি। এ কারণে ভারত আমাকে বাদ দিয়ে বিএনপিকে ক্ষমতায় এনেছে। আবার বিএনপি যে সেই ক্ষমতায় থেকে চলে যাওয়ার পরে তাদের সাথে তাদের যে যোগাযোগ, এটা বন্ধ হয়নি। তার প্রমাণ হলো, যখন বেগম জিয়া বিরোধী দলীয় নেত্রী হিসাবে সম্ভবত ২০০৯ বা ১০ সনের দিকে তিনি ভারত ভ্রমণে গিয়েছিলেন, তাকে কিন্তু তখন সরকার প্রধানের বা রাষ্ট্রপ্রধানের প্রোটোকল ভারত দিয়েছিল। স্বয়ং প্রধানমন্ত্রী মনমোহন সিং সেখানে এসেছিল। তো এই হলো ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক, ভারতের সঙ্গে বিএনপির সম্পর্ক, ভারতের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক। যদিও আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ রয়েছেন, তারা ভারতে আছেন, কিন্তু আওয়ামী লীগ খুব ভালো করে জানে যে তাদের ক্ষমতাচ্যুতির পেছনে ভারতের একটা গ্রিন সিগন্যাল আছে। যদিও তারা ভারতে আশ্রয়
লাভ করেছে। আমাদের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র মানুষ যারা খুব কম বুঝি, আমরা কিন্তু সেই 2012-13 সন থেকে বলে আসছি, কন্টিনিউয়াসলি বলে আসছি বহুবার টেলিভিশন টক শোতে, যে আগামীতে যে বিএনপি ক্ষমতায় আসবে, ভারতের গ্রিন সিগন্যালে আসবে এবং আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হবে, ভারতের কারণে ক্ষমতাচ্যুত হবে এবং ভারত আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করে আবার শেখ হাসিনাকে তাদের দেশে আশ্রয় দিবে। তো বোঝার চেষ্টা করুন, 2024 সনের আগস্ট মাসেরও 10 বছর আগের থেকে এই বাংলাদেশে বসে আমরা এই কথাগুলো বলেছি। আমরা আরও বলেছি, অনেকে বলেছি কিনা আমি বলেছি, যে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি ভারতের সম্পৃক্ততা ছিল এবং ভারত জানতো। মানে সে কনস্পিরেসিটা অনুমোদন করছে কিনা জানি না, কিন্তু তার এটা জানা ছিল। তো এনিওয়ে, একটা অনেক কর্তৃত্বের অনেক শীর্ষ পর্যায়ের অবস্থা। তো এই ভারতের সাথে সত্যিকার অর্থে দরদাম করা, খেলাধুলার ক্ষেত্রে আওয়ামী লীগের যে সভানেত্রী, সে রীতিমতো পিএইচডি ডিগ্রি অর্জন করেছে। বাংলাদেশে তার মতো ভারত বিশেষজ্ঞ আর কেউ নেই। ভারতের কলকাতা, আসাম, ত্রিপুরা, এরপরে দিল্লি, গুজরাট, এরপর মাদ্রাস, মুম্বাই, প্রত্যেকটা এলাকাতে যে সকল রাজনীতিবিদ রয়েছেন, বরেণ্য রাজনীতিবিদ, যাদের ভারতের পার্লামেন্টে, সরকারে, রাজ্যে প্রচণ্ড ক্ষমতা রয়েছে, তাদের অনেকের সঙ্গে শেখ হাসিনার ব্যক্তিগত সম্পর্ক রয়েছে এবং তিনি সেটা গড়ে তুলেছেন। আবার এই ভারতকে পিছনে হাত বুলিয়ে, মাথায় হাত বুলিয়ে তাদের প্রতিপক্ষ চীনের সঙ্গে সমঝোতা করার যে ক্ষমতা, এটা শেখ হাসিনার ছিল এবং এটা করে তিনি 17 বছর টিকেছিলেন। আবার সেই ভারতকে বিরক্ত করে দিয়ে, সেই ভারতকে এমন একটা পরিস্থিতি তৈরি তিনি করে ফেলেছিলেন যে ভারত তাকে আশ্রয় দিতে বাধ্য হয়েছে। আবার এখন ভারত বাধ্য হচ্ছে তাকে, যাকে বলা হয়, প্রোটোকল দিতে এবং তার সমস্ত কর্মকাণ্ডে প্রণোদনা দিতে। এটা তারা বাধ্য করেছে এবং এই কাজগুলোর সঙ্গে যেমন তার শক্তি, সামর্থ্য, বুদ্ধি, প্রজ্ঞা, কৌশল সব কিছু আছে, তার সঙ্গে সঙ্গে আবার একটা বেপরোয়া সাহসও আছে, এতে কোনো সন্দেহ নেই। আপনাদের মনে আছে যে 2024 সনের নির্বাচনে জয়লাভ করার পরপরই তিনি ভারত গিয়েছিলেন, শেখ হাসিনা। সত্য মিথ্যা বলি আমি জানি না, কিন্তু সবাই যেটা মোটামুটি ওপেন সিক্রেট হয়েছে যে ওই সময়টাতে তিনি নরেন্দ্র মোদীকে একটু রীতিমতো খোঁটা দিয়েছিলেন একান্তভাবে, নরেন্দ্র মোদীর যে সংবর্ধনা অনুষ্ঠান, যে আপনি এত কম সিট পেলেন কেন, আপনি কীভাবে ইলেকশন করতে হয় ইচ্ছা করলে তো আপনি আমার সাহায্য নিতে পারতেন। তো এই কথা শুনে নরেন্দ্র মোদী খুব বিরক্ত হয়েছিলেন। অনেকে বলছে যে না, এটা এ ধরনের কোনো কথাবার্তা হয়নি, কিন্তু বাস্তবতা হলো যে শেখ হাসিনার পক্ষে সম্ভব ফুট করে, টুস করে যে কোনো কথা যে কোনো লোকের মুখের উপরে বলে দেওয়ার মানে একেবারে দুর্দান্ত ক্ষমতা তার রয়েছে। যাই হোক, এরপর তিনি সেখান থেকে ফিরে এলেন। এখন যে কথাটা নিয়ে আলোচনা করব সেটা হলো সাম্প্রতিক সময় যেটি ভাইরাল হয়েছে। সেই বক্তব্যটা হলো, গত সেই ক্ষমতাচ্যুতির পর থেকেই ভারত প্রাণান্ত চেষ্টা করছে আওয়ামী লীগের নেতৃত্বে পরিবর্তন আনার জন্য। শেখ হাসিনাকে বাদ দিয়ে এখানে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠা করতে ভারত প্রাণান্ত চেষ্টা করছে এবং ভারত, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং অন্যান্য যে সকল দৃশ্যমান এবং অদৃশ্য শক্তি, তারা চেষ্টা করেছে, কিন্তু শেখ হাসিনার অনড় অবস্থান। তিনি যতদিন জীবিত আছেন ততদিন তিনি ক্ষমতা ছাড়বেন না, তিনি দল পরিচালনা করবেন। ফলে কি হলো, ভারত চেয়েছিল যে বিগত নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করুক, ডক্টর মোহাম্মদ ইউনূস একটা ছাড় দিতে চেয়েছিলেন, তো কিন্তু শেখ হাসিনার সেই অবস্থানের কারণে সেটা হয়নি। তো এতে করে আসলে আলটিমেটলি বিএনপির উপকার হয়েছে। এর কারণ হলো, যদি ভারতের কথা মতো শেখ হাসিনা আওয়ামী লীগকে রিফাইন করার জন্য অনুমতি দিতেন, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতা প্রলম্বিত হতো এবং আজকে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হতে পারতেন না। দ্বিতীয় হলো, শেখ হাসিনা এবং ভারত যুগপৎভাবে বিগত নির্বাচনে বিএনপিকে সাপোর্ট দিয়েছে এবং সেটা যদি না হতো, জামাত যেভাবে ম্যাটিকুলাস ডিজাইন করেছিল, জামাত ক্ষমতায় চলে আসতো। তো এই কাজগুলো শেখ হাসিনা অত্যন্ত সাহসের সাথে, দৃঢ়তার সাথে করেছিলেন এবং তিনি জানতেন যে বিএনপির সাথে আলটিমেটলি তার সম্পর্ক থাকবে না, কিন্তু দেশ যদি একবার বিএনপির হাতে যায় তাহলে এক ধরনের পরিণতি, কিন্তু জামাতের হাতে গেলে দীর্ঘমেয়াদী পরিণতি।
তো সেই কারণে তিনি তার নেতাকর্মীদেরকে নির্দেশ দিয়েছিলেন যে বিএনপিকে ভোট দেওয়ার জন্য, এবং সেটা তিনি প্রকাশ্যে সবার কাছে বলেছেন। সবচেয়ে আশ্চর্য একটা কথা যে সম্প্রতি যেটা ভাইরাল হয়েছে, সেটি হলো তিনি ভারতের মাটিতে বসে তিনি হুমকি দিয়েছেন যে আমি কি বলবো না না বলবো, কিভাবে রাজনীতি করব না না করব, দেশে কখন যাব বা না যাব, এটা একান্ত আমার ইচ্ছা। ভারতের ইচ্ছায় কোনো কিছু কেন হবে না। এখন বোঝার চেষ্টা করুন, এবং এই কথা অনুযায়ী কিন্তু দেখুন, আবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী মিস্টার জয়শঙ্কর তিনিও বলেছেন যে হাসিনা জি আমাদের সম্মানিত মেহমান, ফলে তার আসা না আসা, তার থাকা না থাকা, এটা পুরোটাই তার ইচ্ছার উপর নির্ভর করছে। তো এই যে এই সময়টিতে এসে, এরকম একটা ক্রিটিক্যাল মোমেন্টে এসে তিনি দিল্লির মাটিতে বসে যখন হুঙ্কার দিচ্ছেন যে এখানে আমি কি বলবো না না বলবো, এটা আমার ইচ্ছা, নরেন্দ্র মোদীর ইচ্ছা না বা ভারতের ইচ্ছা নয়, আর এখানে আমি থাকবো বা না থাকবো এটাও ভারতের ইচ্ছা না, এটা আমার একান্ত ব্যক্তিগত ইচ্ছা। তো এই কথাগুলো রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে, এবং এই কথা যখন নরেন্দ্র মোদী নিজেও শুনেছেন, আপনি দেখেন যে এখনও পর্যন্ত কিন্তু নরেন্দ্র মোদী কোনো শব্দ করেননি। কাজেই যে শেখ হাসিনাকে নিয়ে আমরা সমালোচনা করছি, যে শেখ হাসিনার সাহস নিয়ে দেশে আসতে পারবে কি পারবে না, সে আসবে কি আসবে না, আপা আসবে কি আসবে না, এগুলো নিয়ে যারা কথাবার্তা বলছি, তারা এই বিষয়গুলো নিয়ে যদি মূল্যায়ন করেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে আমরা যা চিন্তা করছি, ভাবনা করছি বা যা কল্পনা করছি, তার থেকে শেখ হাসিনার চিন্তা এবং চেতনা বহু বহু যোজন দূরে। রহস্যময় চিন্তা তিনি করেন, রহস্যময় কর্মকাণ্ড করেন, এবং সারাটা জীবন একেবারে সেই শৈশব মানে কৈশোর থেকেই বেপরোয়া চালচলন করেন। তাকে বলা হয় ক্যাশ চাই ওম্যান। আমরা বাংলায় যেকে বলি বিলাই চোখের মেয়ে মানুষ, আঞ্চলিক ভাষায় বলা হয়। তো যে সকল মেয়েদের বা মহিলাদের ক্যাশ চাই থাকে, তাদের দৃঢ়তা, তাদের সাহস, তাদের শক্তি, স্বীকার করার ক্ষমতা, স্বীকার ধরার ক্ষমতা, প্রতিপক্ষকে ভয় দেখানোর ক্ষমতা কি অসাধারণ থাকে। যারা জানেন তারা এই ক্যাশ চায়ের যারা মহিলা বা মানে পুরুষ নয়, কিন্তু ক্যাশ চায়েরই মহিলা, এই তাদেরকে জমের মতো ভয় পান। এ কারণে প্রকৃতি তাদেরকে ওইভাবে তৈরি করে দিয়েছে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।